সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের এমন সব ভয়ঙ্কর সংবাদ যা শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। জানিয়ে দেব ডিসেম্বরেই হাসিনার প্রত্যাবর্তন, ডিসেম্বরে ভয়াবহ খেলা শুরু বাংলাদেশে, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই হাসিনার ফেরার বার্তা, চাপে ভারত, আমেরিকা, চীন। বিস্তারিত থাকছে প্রতিবেদন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত প্রশ্নগুলোর একটি হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদৌ দেশে ফিরবেন, আর যদিও ফেরেন, ফিরলে কি ঘটতে পারে? এই একটি প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া তার বক্তব্যে ডিসেম্বর মাসে দেশে ফেরার ইঙ্গিত এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। এটি কেবল বা দলীয় সিদ্ধান্তের বিষয় নয়, বরং বাংলাদেশের রাষ্ট্র, আইন, রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি প্রশ্ন। প্রথমত, শেখ হাসিনার সম্ভাব্য প্রক্রিয়া দেখতে হবে একটি বহুমাত্রিক প্রেক্ষাপটে। একদিকে রয়েছে তার বিরুদ্ধে গুরুতর অপরাধের রায়, অন্যদিকে রয়েছে তার দীর্ঘ রাজনৈতিক উত্তরাধিকার এবং একটি রাজনৈতিক দলের নেতৃত্বের প্রশ্ন। ফলে তার দেশে ফেরা মানেই কেবল একজন রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন নয়, বরং তা হবে একটি অস্থির রাজনৈতিক অধ্যায়। আইনগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি তুলনামূলকভাবে হলেও বাস্তবিকতা অত্যন্ত জটিল। যে কোনো দণ্ডিত ব্যক্তি দেশে ফিরে আত্মসমর্পণ করে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, এটি বিচার ব্যবস্থার একটি স্বীকৃত নীতি। কিন্তু এখানে সেই প্রক্রিয়া কতটা নিরপেক্ষ, কতটা গ্রহণযোগ্য এবং কতটা রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে? কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার প্রক্রিয়ার অবস্থা নির্ভর করে কেবল আইনের বিধানের ওপর নয়, বরং তার প্রয়োগের ওপরও। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে এমন সম্ভাবনা প্রায় নিশ্চিত, কারণ তার বিরুদ্ধে জারি রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা এবং আদালতের রায়। এর পরবর্তী ধাপ হবে কারাগারে অবস্থান এবং সেখান থেকে আইনি লড়াইয়ের সূচনা। তিনি আপিল করতে পারেন এবং সে গ্রহণ করা হবে কিনা তা নির্ভর করবে আদালতের ওপর। অতীতের নজির বলছে সময়সীমা পেরিয়ে গেলেও অনেক ক্ষেত্রে আপিল গ্রহণ করা হয়েছে, তবে এই সিদ্ধান্ত নিছক আইনি নয়। এর সঙ্গে রাজনৈতিক বাস্তবতা এবং রাষ্ট্রের ক্ষমতার কাঠামো। রাজনৈতিক প্রতিক্রিয়ার ক্ষেত্রেও পরিস্থিতি অত্যন্ত স্পষ্ট। দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো ইতিমধ্যেই নিজেদের অবস্থান পরিষ্কার। ক্ষমতাসীন মহল শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পক্ষে দিল এবং বিরোধী দলগুলোর একাংশ তাকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হিসেবে দেখে, আবার অন্য অংশ কঠোর শাস্তির দাবি তুলছে। ফলে তার দেশে ফেরা মানেই রাজনৈতিক মেরুকরণ আরো তীব্র হওয়া। আর এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি এই ধরনের একটি প্রত্যাবর্তনকে ধারণ করার মতো পরিণত হয়েছে? অতীতের অভিজ্ঞতা বলছে বড় রাজনৈতিক ঘটনাগুলো প্রায়শই এবং প্রতিশোধ, অন্যদিকে অনিশ্চয়তা জন্ম দিয়েছে, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন সেই ধারাবাহিকতাকে পুনরুজ্জীবিত করতে পারে, বিশেষ করে যদি উত্তেজনাপূর্ণ পরিবেশে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক প্রভাব। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, সুতরাং ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, প্রত্যর্পণ, রাজনৈতিক সমীকরণ এই পুরো প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। যদি তিনি স্বেচ্ছায় দেশে ফেরেন তাহলে পরিস্থিতি একরকম হবে, আর যদি তাকে ফেরত আনার জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করা হলে তা ভিন্ন মাত্রা পাবে। আন্তর্জাতিক মহলও এই ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে, বিশেষ করে মানবাধিকার এবং বিচার প্রক্রিয়ার মানদণ্ডের দিক থেকে। নিরাপত্তা প্রশ্নটি এখানে উপেক্ষা করা। শেখ হাসিনা নিজেই আশঙ্কা প্রকাশ করেছেন যে দেশে ফিরলে তিনি বিপদের মুখে পড়তে পারেন। রাজনৈতিকভাবে উত্তপ্ত একটি পরিবেশে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের বড় চ্যালেঞ্জ হবে। আর এই ব্যর্থতা শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের ভবিষ্যতের প্রশ্নের সঙ্গে গভীর দলের উপর নিষেধাজ্ঞা, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং সাংগঠনিক ভাঙনের মধ্যেও আওয়ামী লীগ এবং একটি ঐতিহাসিক রাজনৈতিক শক্তি হিসাবে টিকে আছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন দলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, আবার তা নতুন করে দমন পীড়নের কারণও হতে পারে। সব শেষে বলা যায়, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য একটি টেস্ট কেস হতে পারে। রাষ্ট্র কতটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে, রাজনৈতিক সহনশীলতা কতটা বজায় রাখতে পারে এবং বিচার ব্যবস্থা কতটা নিরপেক্ষ থাকতে পারে, বাস্তব পরীক্ষা। এটি কেবল একজন নেতার ভাগ্য নির্ধারণ করবে না, বরং নির্ধারণ করবে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের দিক নির্দেশ। ডিসেম্বর হয়তো এখনো অনেক দূরে, কিন্তু সব দিনটিকে ঘিরে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে সেগুলোর উত্তর খুঁজতে বাংলাদেশকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, আইন, রাজনীতি এবং সমাজ তিনটি ক্ষেত্রেই। আওয়ামী লীগ অগণিত নেতাকর্মী কারাগারে বন্দী, মিথ্যা মামলা দিয়ে হয়রানি। আমার একার বিরুদ্ধে তো 600 মামলা, আমি এত মামলা করে ফেলেছি নাকি? আবার জাতিসংঘ বলে যে 1400 আছে, কিন্তু আজ পর্যন্ত নাম ঠিকানা দিতে পারেনি। তারপরে দেখা গেল 456 জন জীবিত হয়ে ফিরে আসছে। লোকে বলে যে গোলদার সহ্য করতে পারেনি, তো তাই ফিরে এসেছে। আর বাইরে 52 জন মানে অসুখ বিসুখে মারা গেছে, তাদেরকে মারা কেস বানিয়েছে। ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে গাজী টায়ার, সেখানে যে মানুষ মারা গেছে প্রায় 150 মতো, তাদের নামও শহীদের তালিকায়। যশোরে হোটেলে আগুন দিল, সেখানে প্রায় 50 জনের মতো মারা গেছে, সেখানে 25 জনের নাম ঢুকিয়ে দিয়ে বলছে তারা নাকি শহীদ। কোভিড হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় তো বাদ যায়নি। অর্থাৎ এই দেশের প্রত্যেক শ্রেণীর মানুষের উপরই চরম নির্যাতন চলছে। বিদ্যুৎ ঘরে ঘরে দিয়েছিলাম, আজকে বিদ্যুৎ নেই।
কথা বলে কি বিদ্যুৎ করবা কয়লা বা এলএনজি অথবা ফার্নেস যা যা দরকার সেগুলো কিনতে পারছে না, কিন্তু প্লেন কিনবে। আমরা জানি প্লেন কেনার মধ্যে দিয়ে অঙ্কের কমিশন খেতে পারবে, সেই জন্য সিদ্ধান্ত নিয়ে গেল। এখন গভর্নমেন্ট তারিখ এসে সেই বিদ্যুৎ কেনারও সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে, বিদ্যুৎ দিতে পারে না, প্লেন কেনার সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ যেখান থেকে আমরা কিনতাম সেখানে একটা পেমেন্টও দিচ্ছে না, দিয়ে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য। দীর্ঘমেয়াদী যে সমস্ত চুক্তি আমি করেছিলাম এলএনজির জন্য সেগুলো কার্যকর নাই। মানে দেশের মানুষের কল্যাণের দিকে তাকাবার সময় কারো নাই, না ছিল বাটপাড়ি নিউজের, না আছে দিনের তারিখের কারো নাই। কিন্তু এই ফাঁক দিয়ে আবার তারা অর্থ বানাচ্ছে, লুটপাটও খেয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে হামের টিকা কেন কিনবো না? আমি যখন আসি কোনোদিনই শিশুদের টিকার অভাব হয়নি, কোনোদিনই হয়নি, বরং শিশুদের সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য আমরা আরো নতুন নতুন টিকা করেছিলাম, যাতে মাতৃত্বকালীন ভাবে মায়েরা সুস্বাস্থ্যের অধিকারী হয়, জন্মান্ধতা যাতে না হয়, ছেলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের যে ক্যান্সার হতো সেই 10 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে শুরু থেকে আমরা ভ্যাকসিন দিতাম, যাতে তাদের জীবনটা সুস্থ থাকে। ছোট শিশু প্রতি হিসাব করে কার কতটা ডোজ দেওয়া দরকার, ঠিক সেইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সেই ম্যানেঞ্জাইটিস থেকে শুরু করে সবগুলি টিকা আমরা নিয়মিত দিয়েছি। আমরা কোনো ফেল করিনি। কোভিড-19 আমরা যে বিনামূল্যে টিকা দিলাম, টেস্টিং করলাম, পৃথিবীর কোনো ধনী দেশ বিনামূল্যে দেয়নি, কিন্তু আমি দিয়েছি, আর বাংলাদেশের মানুষের জন্য করেছি। জনগণের সেবা করাই তো সরকারের দায়িত্ব। আমরা রাজনীতি করি কাদের জন্য? রাখে গোছাতে না। আজকে টিকার অভাবে, টিকা না দিয়ে শত শত শিশুকে মেরেছে। বিভিন্ন হাসপাতালে যে কটা নাম আসতেছে আমরা সেই কটা হিসাব জানি, কিন্তু ঘরে ঘরে যারা মারা গেছে তাদের হিসাব তো আমি জানি না। নিজের মধ্যে কে কি করলো না করলো এগুলি বাদ দে না, ওই হিসাব পরে করা যাবে, পোস্টমর্টম করার পরে হবে। কিন্তু এখন জনগণের পাশে দাঁড়ান, কারণ এরা জনগণকে পরোয়া করে না, মানুষ থাকলে বাঁচলো এটা করে না। নাহলে আওয়ামী লীগকে বাদ দিতে হবে। আর আওয়ামী লীগকে তারা কিভাবে ব্যান করে? আওয়ামী লীগের নিষিদ্ধ করে কারা? আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। 1949 সালে এই দলটা গঠন হয়েছে কোনো অবৈধ ক্ষমতা দখলকারীর পকেট থেকে না। যেমন বিএনপি জয়রাম একটা খুনি, জাতির পিতা হত্যাকারীর সঙ্গে যে জড়িত ছিল, হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে পড়ছিল। এরশাদ তারই পদাঙ্ক অনুসরণ করেছে, এই খুনি ফারুককে ক্যান্ডিডেট করেছে। আর জয়রাম তো যুদ্ধাপরাধী এবং খুনিদেরকে দূতাবাসের চাকরি, যুদ্ধাপরাধীদের থেকে শুরু করে উপদেষ্টা কত কিছু তৈরি করে দিয়েছে। খালেদা জিয়া এসে তো তারও একদম উপরে, সে কলে রশিদ ফারুক তাদেরকে এবং রশিদ আর হুদাকে তো ওখানে ভোট চুরি করে পার্লামেন্টে বসে নীরব অপোজিশনের সিটে বসালো, তবে ক্ষমতায় থাকতে পারেনি। 1.5 মাসের মধ্যে পদে রেখে বাধ্য হয়েছিল। 2001-এ গ্যাস বিক্রি এসেছিল জামাত বিএনপি মিলে, 2007-এ 7 জানুয়ারি ইলেকশন, 2006 সালেই দেখা গেল 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোট করতে যেয়ে এবং এই সন্ত্রাসী বোমা হামলা, গ্রেনেড হামলা, এই নানা ধরনের ঘটনার জন্য তাদের দুঃশাসন নীতি 5-5বার বাংলাদেশকে বিশ্বের দুর্নীতি চ্যাম্পিয়ন করে জনগণের আন্দোলনের ফলে খালেদা জিয়া সেই ইলেকশন বাতিল হয়ে গেল। ফেরার আগে মাঠ প্রস্তুত করতে গিয়ে অনেক জঞ্জাল সাফাই হয়ে যেতে পারে। সেখানে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সামরিক থেকে প্রশাসন অনেকেই প্রাণ সংশয় থাকবেন। হাসিনার একটি আর তাতে ভেঙে চুরমার হয়ে গেল অনেকের সুখের স্বপ্ন। সরকার এবং বিরোধী সেজে থাকা বিএনপি এবং জামাতের ঘুম ছুটেছে, কিন্তু সমানভাবে চাপে পড়ে গিয়েছে বিশ্বের 4টি পর। আমেরিকা চাইবে না হাসিনা দেশে ফিরুন, কারণ হাসিনা নেই বলেই তো তারা বাংলাদেশকে তাদের 51তম রাজ্য বানাতে পেরেছে। ব্রেন ক্রিস্টেনসেন আনুষ্ঠানিকভাবে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন, কিন্তু বাংলাদেশে তার প্রভাব প্রতিপত্তি দেখে মনে হচ্ছে তিনি বাংলাদেশের নতুন ভাইসরয়। যা ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন। এখন সবাই বুঝতে পারছে হাসিনার পতন কারা ঘটিয়েছে এবং কেন। কারণ হাসিনা আগেই আমেরিকার অভিসন্ধি ফাঁস করে দিয়েছিলেন। আমেরিকাকে ভারতও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারতে যেমন কংগ্রেস না থাকলে বিরোধী বলে কিছু থাকে না, তেমন বাংলাদেশেও আওয়ামী লীগ না থাকলে বিরোধী বলে কিছু থাকে না। ইঙ্গিতটা স্পষ্ট। ফলে আমেরিকার উপস্থিতিতে হাসিনাকে সঠিক বিচার না দিয়ে দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর করা মোটেই সোজা হবে না। কারণ সামনেই বসছে ব্রিক্স, যেখানে ভারত রাশিয়া তাদেরই শক্তি প্রয়োগ করবে হাসিনাকে সঠিক বিচার পেতে। ব্রিক্সের সকল সদস্য দেশ যদি হাসিনার পক্ষে থাকে, তাহলে চীনও হাসিনাকে দেশে ফিরিয়ে সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশের সরকারকে চাপ দিতে। ফলে হাসিনার একটি ফেরার বার্তায় চাপে ফেলে দিয়েছে পরাশক্তিগুলিকে। ফেরত চেয়ে বারবার চিঠি দিয়েছে বাংলাদেশ, কিন্তু সেই চিঠির বয়ানে লুকোনো বার্তাটি ছিল যেন হাসিনাকে না ফেরায় ভারত। কারণ বারবার উল্লেখ করা হয়েছে যে প্রতিদিনে হাসিনাকে ফেরত দিক ভারত, যার অর্থই হাসিনাকে যেন না ফেরায় ভারত। কারণ তারা জানে বন্দি প্রত্যর্পণ চুক্তিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে ব্যক্তিকে যদি ফেরার পর তার প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে, তাহলে তাকে দেশে ফেরাতে বাধ্য নয় অন্য দেশ। আর এখানে হাসিনা কোনো বন্দী নয়, বাংলাদেশের সেনাই তাকে সেনা বিমান রেখে গিয়েছে।
এখানে যেহেতু হাসিনা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাই ভারত স্বাভাবিকভাবেই হাসিনাকে ফেরাবে না। আর হাসিনা না ফিরলে, বিচার সম্পন্ন না হলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাও তোলা হবে না। ফলে বিএনপি জামাত মিলিজুলি সরকার চালিয়ে যাবে। আর আওয়ামী লীগের সম্পত্তি, নারী, গাড়ি, বাড়ি লুটপাট এবং সংখ্যালঘু হিন্দু একই রকম অত্যাচার চালিয়ে যেতে পারবে। কিন্তু তাদের সেই সুখ স্বপ্নের বাদ সাধলেন হাসিনা। ডিসেম্বরে তিনি ফিরছেন বলার পর ভয়ে চুপসে গিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী এনসিপি নাহিদ ইসলাম তো ভয়ের প্রকাশ ঘটিয়ে দিলেন যে ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দড়ি রেডি ব্যাখ্যা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। যদিও এইসব বাচ্চাদের কোনো বক্তব্য খুব একটা না। আসলে হাসিনা ফিরলে যদি তার ফাঁসি হয়েও দেশে তো আওয়ামী লীগের উত্থান হবে, তাকে প্রতিরোধ করার ক্ষমতা নেই জামাত, বিএনপি এবং এনসিপির। তিন দলে তো ক্ষমতাও তুচ্ছ হয়ে যাবে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা মানুষের আন্দোলনের কাছে। হাসিনা জানেন তিনি যদি না ফেরেন, তাহলে আওয়ামী লীগ দলটি শুধু মুখ থুবড়েই পড়বে না, নেতাকর্মী অত্যাচারিত হচ্ছেন তাদের দায়ও পড়বে হাসিনার উপর। ফলে তিনি চাইছেন দেশে ফিরে কোনো একটা হেস্তনেস্ত করতে, তাতে যদি তার প্রাণ যায় তো যাক। কিন্তু তিনি তিনি প্রায় 5-6 মাস আগে থেকে ঘোষণা দিয়ে দিলেন, এর ফলে দেশে এখন থেকেই চাঙ্গা হবে আওয়ামী লীগের সংগঠনগুলি। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় সুপ্রিম কোর্টের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো বাংলাদেশে। আওয়ামী লীগ সরকার পঞ্চম সংশোধনী এনে এই ব্যবস্থা বাতিল করেছিল আর এটি অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। আর সেটা এবার বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এখন প্রশ্ন, কোন পথে এগোচ্ছে বাংলাদেশ? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন অরাজক পরিস্থিতি তৈরি হলে যে কোনো মুহূর্তে সরকার পড়ে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে চলে যেতে পারে ক্ষমতা। এদিকে বাংলাদেশ সেনানিবাসে বেশ কয়েকটি ঘটনার স্বরূপ। কেউ কেউ বলছেন সেনানিবাসে কিছু একটা হচ্ছে। তবে কি এবার সামরিক অভ্যুত্থানের পথে বাংলাদেশ? কি করবে তারেকের সরকার? প্রশ্নগুলি উঠছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল হলেও মজার বিষয় হলো শেখ হাসিনা সরকারের পতনের পর হাসিনা নিজেই চেয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে, কারণ দেশে অরাজক পরিস্থিতি কিছুতেই কম ছিল না। তাহলে বলাই যায় হাসিনা যেটা চেয়েছিলেন সেটাই হলো। বৃহস্পতিবার যখন বাংলাদেশে এই রায় দিল, ঠিক তার পরের দিনই এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। সেখানে তিনি বলে দিলেন তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। বলছেন এতদিন শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে গ্রিন সিগন্যাল, ভারতের গ্রিন সিগন্যালের কথা বলা হচ্ছিল। এবার তো দেশ থেকেই তিনি গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন। 17 ডিসেম্বর নির্দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। আর এই রায় সংবিধানে গণভোটের বিধান ফের যুক্ত করে উচ্চ আদালত। আর সেটা কি চ্যালেঞ্জ জানিয়ে আলাদা 3টি আপিল করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা খারিজ। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর গতিবিধি সন্দেহজনক বলে রাজনৈতিক মহলে প্রবল আলোচনা চলছে। শুধু তাই নয়, 3 প্রাক্তন সেনাকর্তার ভারত এই আলোচনাগুলোকে আরো উস্কে দিয়েছে। তারা নাকি নিরাপত্তার কারণে ভারতে অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে নাকি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এখন প্রশ্ন, কি সেটাই নাকি এর পিছনে বড়সড় কোনো রহস্য রয়েছে? কারণ কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দাড়ি রাখা থেকে শুরু করে শিক্ষা অনির্বাণ চিরন্তন নিভিয়ে ফেলা, যেগুলি অত্যন্ত সন্দেহজনক। তার মধ্যে বেশ কিছু মাস ধরে ক্ষোভের আভাস পাওয়া গিয়েছে সেনাবাহিনীর অন্দরে। সময় বেশ কিছু অভিযোগ তুলে এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বেশ কয়েকজন সেনাকর্তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছিল বাংলাদেশে, যাদের বিচার এখনো চলছে। আর সেই থেকেই মূলত ওয়াকারের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে বাংলাদেশে। ফলে অনেকেই বলছেন একদিকে যেমন ইসলামীকরণ শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ সেনানী পাকিস্তানের সঙ্গে মাখো সম্পর্ক, ঠিক অন্যদিকে আবার ক্ষোভের সঞ্চার। যে কোনো মুহূর্তে বহিঃপ্রকাশ ঘটলে সামরিক অভ্যুত্থান কেউ আটকাতে পারবে না। বিএনপি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে নিয়ে আসতে পারেনি, ফলে কারণ কিন্তু অনেকগুলি রয়েছে। এদিকে হাসিনা সুদ চড়াচ্ছেন, দেশের ফেরার আলটিমেটাম দিয়ে মৃত্যু হলেও তিনি দেশে ফিরবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আর সেটা ডিসেম্বরে। ফলে এখন দেখার বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। বাংলাদেশের অর্থনীতিতে লাল সংকেত যেভাবে ধীরে ধীরে তলানিতে গিয়ে পৌঁছচ্ছে অর্থনীতির হাল, তাতে আগামী কয়েক বছরে গোটা দেশ কোথায় গিয়ে পৌঁছবে সেকে বড় প্রশ্ন। তার মধ্যে অর্থ ব্যয় করে প্রতিরক্ষা খাতে খরচ করছে বাংলাদেশের বিএনপি সরকার। সম্প্রতি চীনে গিয়ে 24টি যুদ্ধ বিমান কেনার চুক্তি করে এসেছে তারিখ। কিন্তু তথ্য কি বলছে? আওয়ামী লীগ সরকারের আমলে কি পরিস্থিতি ছিল আর বর্তমান সরকারের আমলে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কেমন? 2026 সালের সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট সরকারি ঋণ 23,42,000 কোটি টাকার বেশি। বৈদেশিক ঋণের পরিমাণ 78 বিলিয়ন মার্কিন ডলার। মন্ত্রণালয়ের তথ্য মতে এই মোট সরকারি ঋণের মধ্যে 13,26,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং 10,15,000 কোটি টাকা বৈদেশিক ঋণ হিসেবে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিভিন্ন কাঠামোগত দুর্বলতা এবং অভ্যন্তরীণ সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। মূল্যস্ফীতি সংকট এবং ব্যাংকিং খাতের উচ্চ খেলাপি ঋণের হার, যা মোট ঋণের প্রায় 32.26% অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2026 থেকে 2027 অর্থ বছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাংশ, যেখানে পূর্বাভাস নামিয়ে 3.5% নেমে এসেছে। IMF এর তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জিডিপি প্রায় 510.70 বিলিয়ন। সাম্প্রতিক বছরগুলিতে অর্থশীলতা বজায় থাকলেও বৃদ্ধির হার কিছুটা স্লথ হয়ে 3.7% থেকে 4.7%-এর মধ্যে ওঠানামা করছে। বর্তমানে দেশের প্রবৃদ্ধি প্রায় 9.0%-এর কাছাকাছি রয়েছে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘমেয়াদী মাথাপিছু আয় প্রায় $700 থেকে বেড়ে প্রায় $2,800 উন্নীত হয়। প্রবৃদ্ধি 6%-এর উপরে থাকে, তবে 2024 সালের মাঝামাঝি সময় থেকে তা কমে 3%-এর কাছাকাছি নেমে আসে। বাংলাদেশের অর্থনীতি প্রায় ধূপ। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী ছিলেন তাতে দেখা গিয়েছিল তিনি বিশ্ব দরবারে এক অনন্য মাত্রায় পৌঁছে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখা গিয়েছিল ইউনূস যে কাজ করেছেন তাতে কার্যত দেশকে ডুবিয়ে দিয়ে গিয়েছেন। মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ এবং আর্থিক খাতের দুর্বল সুশাসনের কারণে খাতে এক নজিরবিহীন সংকটের মুখোমুখি হয়েছে, যার প্রভাব পড়েছে গোটা দেশের অর্থনীতিতে। বৈদেশি মুদ্রার রিজার্ভের চাপ এবং ডলারের বিপরীতে স্থানীয় মূল্য কমে যাওয়ায় আমদানি ব্যয় এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। বৈশ্বিক চাহিদা কমে যাওয়া, জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ নানাবিধ কারণে দেশের প্রধান রপ্তানি তৈরি পোশাক খাত চাপের মধ্যে রয়েছে, যার ফলে অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং রপ্তানি আয় হ্রাস পাচ্ছে। জানা যাচ্ছে 2026 সালের নভেম্বরে দেশে উত্তরণের পর বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য বাজারে প্রাপ্ত বিশেষ বাণিজ্যিক সুবিধা নেই। বিনিয়োগে বাংলাদেশ পিছিয়ে এখন ঘানা, উগান্ডার পিছনের সারিতে। বিশেষজ্ঞরা বলছেন যে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, এই দুটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা উচিত বাংলাদেশে, কিন্তু সেটা এই মুহূর্তে ব্যর্থ হচ্ছে বিএনপি সরকার, সেটা স্পষ্ট বলে যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় পরীক্ষা হতে চলেছে। জুলাই সন্ত্রাসীদের আসল চেহারা এবার পুরোপুরি উন্মুক্ত। জাতীয় নাগরিক পার্টির তথাকথিত বিপ্লবীরা রাজধানীর অভিজাত হোটেল ভাড়া নিয়ে টানা ৮ মাস ধরে চালিয়েছেন অনৈতিক কর্মকাণ্ডের মহড়া। বকেয়া রেখেছেন প্রায় ১২ লাখ টাকা। অথচ এদেরই নেতৃত্বে ধ্বংস করা হয়েছে এই দেশের গণতান্ত্রিক কাঠামো। হোটেল ইয়ামিনী ইন্টারন্যাশনালের ২টি কক্ষ ছিল এনসিপির শীর্ষ নেতাদের স্থায়ী আড্ডাখানা। দিন রাত সেখানে লেগে থাকত নারীদের আনাগোনা, চলত রাতভর মৌজমাস্তি। দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব SM শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাদ হুসেন হিমেল সহ ৫ নেতার নেতৃত্বে কয়েক ডজন ক্যাডার সেখানে নিয়মিত রাত্রিজাগন করতেন। অথচ পচে যাওয়া আওয়ামী লীগ সরকার পতনের নামে যারা সোহাগে ক্ষমতা দখল করেছে, সেই তারাই এখন চিহ্নিত হয়েছেন সাধারণ প্রতারক ও বখাটে হিসেবে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে 2025 সালের জুলাই থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাস ধরে তারা ওই ২ কক্ষ ব্যবহার করেছেন। মোট বিল ১১,৯৩,২০০ টাকা। বুকিংয়ের সময় মাত্র ১০,০০০ টাকা জমা দিয়ে বাকি পুরো টাকা না দিয়েই উধাও হয়ে যান এই মুখোশধারীরা। টাকা চাইতে গেলে হোটেল কর্তৃপক্ষকে দেওয়া হয় সরাসরি হুমকি। সবচেয়ে ঘৃণ্য বিষয় হল, এদের প্রধান পৃষ্ঠপোষক নাহিদ ইসলামের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি হোটেল কর্তৃপক্ষ। অর্থাৎ দলের শীর্ষ নেতৃত্ব পুরোপুরি জেনে শুনে এই অনৈতিক কর্মকাণ্ড ও প্রতারণাকে প্রশ্রয় দিয়েছে। হোটেলের দাবি, ওই কক্ষগুলোতে অনৈতিক কর্মকাণ্ডের সিসিটিভি ফুটেজও তাদের কাছে সংরক্ষিত আছে। শাহরিয়ার নামের ওই নেতা অতীতে ছাত্রলীগ করতেন, ছিলেন স্থানীয় এমপির ঘনিষ্ঠজন। সুযোগ বুঝে জুলাই সন্ত্রাসীদের দলে ভিড়ে এখন তিনি দক্ষিণের সদস্য সচিব। তার বাবাও ছিলেন পতিত সরকারের আমলের প্রভাবশালী ব্যক্তি। অর্থাৎ পুরনো দুর্নীতিবাজরাই নতুন মুখোশ পরে এখন লুটপাট চালাচ্ছে। এই ঘটনা প্রমাণ করে, বিদেশি রাষ্ট্রের অর্থ ও ইসলামিক জিহাদি চক্রের সহায়তায় যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে বৈধ সরকার উৎখাত করেছিল, তাদের নৈতিক চরিত্রের বিন্দুমাত্র ভিত্তি নেই। জনগণের মনে ভীতি সৃষ্টি করে কু করে ক্ষমতা দখল করা এই চক্র এখন প্রকাশ্যেই সমাজের বুকে বিষ ছড়াচ্ছে। দেশের প্রতিটি সচেতন নাগরিকের উচিত এই চক্রের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানো। চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা না দেওয়ায় একটি শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র নিয়ে দুর্ধর্ষ হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে নগরের বাকলিয়া অ্যাক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল.নেট কার্যালয় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়েছে, ইন্টারপোলের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ নামে পরিচিত সাজ্জাদ আলীর সহযোগী মোবারক হোসেন ইমন ওরফের ডেভিড ইমনের অনুসারীরাই এই হামলা চালিয়েছে। ডিডিএনের মালিক আদিল বিন মামুন জানান, গত শনিবার একটি বিদেশি নম্বর থেকে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে হোয়াটসঅ্যাপে কল করে হুমকি দিয়ে বলে, ব্যবসা করতে চাইলে এককালীন 2 কোটি টাকা ও প্রতি মাসে 10 লাখ টাকা দিতে হবে। পরদিন একটি বাংলাদেশি নম্বর থেকে আরেক ব্যক্তি ফোন করে টাকার তাগাদা দেয়। মামুন টাকা দিতে অস্বীকৃতি জানালে রবিবার মধ্যরাতে ওই বিদেশি নম্বর থেকে অপেক্ষা করুন, দেখবেন লেখা একটি হুমকিমূলক খুদে বার্তা পাঠানো হয়। কথোপকথনের এক পর্যায়ে ইমন সিএমপি কমিশনারকে চ্যালেঞ্জ ছুড়ে ডিডিএন মালিককে বলে, আমার সম্পর্কে সিএমপি কমিশনারকে জিজ্ঞেস করুন, তাকে আমার ফোন নম্বর দেখান। এখন থেকে ব্যবসা আমরা চালাবো, আপনি আর ব্যবসা করবেন না। ব্যবসা করতে চাইলে স্মার্ট গ্রুপের মালিক মুজিবের বাসায় কি হয়েছে সেটা দেখুন। উল্লেখ্য, এর আগে চকবাজার থানাধীন নগরের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের মালিক মুজিবুর রহমানের বাসভবনে 10 কোটি টাকা চাঁদা দাবিতে বড় সাজ্জাদের সশস্ত্র সহযোগীরা 2 দফা গুলিবর্ষণ করেছিল। ইমন আরও দাবি করে, তারা পুরো চট্টগ্রামে ইন্টারনেট, গার্মেন্টস সহ সব খাতে তাদের ছেলেদের অর্থাৎ অপরাধী চক্রের দেখাশোনার জন্য এভাবে টাকা তুলছে। ডিডিএনের বিক্রয় বিভাগের প্রধান মোহাম্মদ রবিউল হোসেন রাকিব জানান, আজ দুপুরে ধারালো অস্ত্রধারী 30 থেকে 35 জন মাস্ক পরিহিত যুবক হঠাৎ কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ও কম্পিউটার ভাঙচুর শুরু করে। তারা ক্যাশ থেকে নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম লুট করে মাত্র 5 মিনিটের মধ্যে চম্পট দেয়। এই ঘটনায় ডিডিএনের ম্যানেজার শামসুদ্দোহা মিনহাজ বাদী হয়ে চকবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11টায় নগরীর কান্দিরপাড় পুবাড়ি চত্বরে বোর্ডের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। এইচএসসি পরীক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবি হল, দুর্যোগ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এসএসসি পরীক্ষা স্থগিত থাকবে। দ্বিতীয়, 13 জুলাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি তাদের পুনরায় পরীক্ষা নিতে হবে। তৃতীয়, আগামী 24 ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। এ সময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা সাপোর্টের দিকে রওনা দিলে আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা এবং কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অবস্থান কর্মসূচিতে এইচএসসি পাশ করা শিক্ষার্থী সাফিন আহমেদ বলেন, গতকাল শিক্ষার্থীরা কোমর পানি ভেঙে কেন্দ্রে এসেছেন। তাদের আর্তনাদ কেউ দেখে না। তাদের যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণের জন্য আমি এখানে অবস্থান নিয়েছি। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাকিল আহমেদ বলেন, গতকালের পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে বৈরী আবহাওয়ার কারণে। এই পরীক্ষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির সময় এই পরীক্ষার জিপিএ কাউন্ট করা হয়। আপাতত দুর্যোগের কারণে পরীক্ষা স্থগিত রাখার দাবি করা হচ্ছে। এছাড়া শিক্ষামন্ত্রীকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি করছি। উল্লেখ্য, গতকাল কুমিল্লা সরকারি মহিলা কলেজে কোমর পানি মারিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের পর অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জন্য তারা শিক্ষামন্ত্রীর তদারকির ব্যর্থতাকে দায়ী করেন।